রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে এমপিদের ভোটের সুযোগ নেই। স্পিকারের সঙ্গে বৈঠক শেষে চিফ হুইপ। অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি বিরোধী দলের। নরেন্দ্র মোদীর সঙ্গে ত্রিবেদীর বৈঠক, দ্বিপক্ষীয় সফর এবং বিমস্টেক প্রধান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, জানালেন জয় সাওয়াল। বিদেশি বিনিয়োগকারীদের সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর। ফ্রিল্যান্সারদের আয় সহজে দেশে আনতে ভিসার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা। আন্দোলনকারীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান পোড়ানোর নির্দেশ ছিল শেখ হাসিনার। দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক সুবিধা পাবেন, জানিয়েছেন ডাক্তার জাহিদ। সাভারে ভবনের সিটিটিসির অভিযান, কয়েকটি ককটেল উদ্ধার, একজন আটক, নিষিদ্ধ জেএমবি সদস্য, বলছে পুলিশ। দেখছিলেন সংবাদ শিরোনাম। 20 আগস্ট দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হবে জাতীয় সংসদে। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট দেবেন 349 জন সংসদ সদস্য। তবে নির্বাচনের আগে নতুন করে আলোচনায় সংবিধানের 70 অনুচ্ছেদ। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ সদস্যদের ভোট দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে অংশগ্রহণমূলক করার দাবি বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের। বিস্তারিত জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। চলছে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি। বেলা 11টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপ এবং নির্বাচন কমিশন সচিব সহ সংশ্লিষ্টরা। বৈঠক শেষে সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি চলছে। এজন্য কাজ করছে নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়। সংবিধানের 70 অনুচ্ছেদ বহাল থাকায় দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই বলে জানান চিফ হুইপ। 70 অনুচ্ছেদ অনুযায়ী যা লেখা আছে তাহলেই দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে। আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনও সিদ্ধান্ত ফাইনাল করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন। আমাদের দলের থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। রাষ্ট্রপতি নির্বাচনকে অংশগ্রহণমূলক করার দাবি বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের। তার মতে, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হলে এবং 70 অনুচ্ছেদ সংস্কার করা গেলে নির্বাচিত রাষ্ট্রপতির গ্রহণযোগ্যতা আরও বাড়ত। আমাদের প্রত্যাশাটা ছিল যে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনটা হওয়া উচিত ছিল। যে নির্বাচনের পরে যেহেতু গণভোটের রায়ও সংস্কারের পক্ষে এসেছে, প্রকাশ্য যখন ভোট হয় তখনই 70 অনুচ্ছেদের কারণে আসলে সবাই একটা জায়গায় ভোট দেয়। এটা আসলে কোনো স্বাধীন সিদ্ধান্ত থাকে না। কিন্তু যদি গোপন ব্যালটে ভোট হতো তাহলে আর এখানে 70 অনুচ্ছেদের 70 অনুচ্ছেদ যেটাই থাকুক এটার ইমপ্লিকেশনই হতো না। ইভেন এটাতে কিন্তু সবাই ঐক্যমত হয়েছিল যে আমরা গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচনটা করব। এদিকে নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, 20 আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট হবে। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট দেবেন 349 জন সংসদ সদস্য। অধিবেশন কক্ষে মাননীয় সংসদ সদস্যরা তারা অবস্থানে তাদের আসনে বসবেন। আমরা যারা সহায়ক কর্মকর্তা থাকবো, আমি সহ আমরা তাদের কাছে ব্যালট পেপারটা পৌঁছে দেওয়ার পরে তারা তাদের যারা মনোনীত তাদের প্রার্থীকে স্বাক্ষর করে চিহ্নিত করে সামনে 3টা ব্যালট বক্স রাখার কথা বলা হয়েছে। 3টা ব্যালট বক্সের যে কোনোটাই তারা ভোট কাস্ট করবেন। আক্তার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শেষে প্রাথমিক ফল সংসদে জানানো হবে, পরে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991-এর 5(3) ধারার ক্ষমতা বলে আগামী 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী 20 আগস্ট বৃহস্পতিবার বেলা 2টার পর ঢাকা জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি করা এই প্রজ্ঞাপনে সই করেছেন প্রধান নির্বাচন কমিশনার এবং রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্মকর্তা AMM নাসির উদ্দিন। বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার। সচিবালয়ে AmCham এবং আন্তর্জাতিক আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার
এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্টকে তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দেশে নতুন বিদেশি বিনিয়োগ আকর্ষণ, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আধুনিকায়ন এবং বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর মধ্য দিয়ে অর্থনৈতিক তৎপরতা বাড়াতে সরকারের নেয়া একগুচ্ছ পদক্ষেপের কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন শুভ মাহফুজ। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ AmCham-এর ৮ সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে মার্কিন নতুন বিনিয়োগ আকর্ষণে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। এদিকে ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। বৈঠকে মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে ও টোল প্লাজা, ভিসা কার্ড ব্যবহারের সুযোগ এবং ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় সহজে দেশে আনার কার্যকরী প্রযুক্তি নিয়ে আলোচনা হয়। এদিকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বন্ধ থাকা 3টি রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি লিজগ্রহীতাদের কাছে হস্তান্তর চুক্তি সই করেছে বিজিএমসি। 619 কোটি টাকা বিনিয়োগের এই চুক্তিতে খুলনার স্টার ও প্ল্যাটিনাম জুবিলি এবং সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস পুনরায় চালু হবে। জাতীয় জুট মিল, স্টার জুট মিল এবং প্লাটিনাম জুট মিল, এই 3টা জুট মিলের বেসরকারি উদ্যোক্তাদের সাথে লিজ চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী কমিটমেন্ট ছিল নির্বাচনের আগেও এবং নির্বাচনের পরেও। উনি শপথ নেওয়ার পরেই বলেছেন যে বন্ধ মিলগুলো চালু করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন। তার ধারাবাহিকতায় আজকে আমরা প্রাণ RFL গ্রুপ এবং হ্যামকো গ্রুপ, এই 2টি স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠানের সাথে আমরা 3টি মিলের বেসরকারি উদ্যোক্তাদের সাথে ওনাদের এই একটা লিজ চুক্তি স্বাক্ষর করেছি। নতুন এই প্রক্রিয়ায় প্রাণ RFL ও হ্যামকো গ্রুপের হাত ধরে তৈরি হবে অন্তত 11,629 জনের নতুন কর্মসংস্থান, যেখান থেকে বছরে প্রায় 1,175 কোটি টাকার সম্ভাব্য টার্নওভার আশা করছে সরকার। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার নয়াদিল্লিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে দুদেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে ব্যস্ততা বাড়ার মধ্যেই মোদীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর আগে গতকাল সোমবার দুপুরে ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। দুদেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে দীনেশ ত্রিবেদী জানান, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে দ্বিপক্ষীয় সফর এবং বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে আসন্ন ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই দুইভাবেই আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিফিংয়ে জয়সওয়াল জানিয়েছেন, সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকে দুপক্ষই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন। আসছে 12 এবং 13 সেপ্টেম্বর দিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলনের আসর বসবে। ওই সম্মেলনের আউটরিচে যোগ দিতে বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এর আগে প্রথমবার গেল ফেব্রুয়ারিতে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানায় ভারত। এছাড়া ব্রিফিংয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল জানিয়েছেন, হাসিনার প্রত্যর্পণ বিষয়ে তাদের দিক থেকে প্রচলিত যে সকল প্রক্রিয়া রয়েছে সে অনুযায়ী সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। আর ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশে পাঠানো প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এর আইনগত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া ব্রিফিংয়ে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের প্রধান পরাগ জৈনের দুদিনের বাংলাদেশ সফরের উদ্দেশ্য কি এ নিয়ে প্রশ্ন করা হলে এ বিষয়ে কিছুই জানা নেই বলে এড়িয়ে যান মুখপাত্র রণধীর জয়সওয়াল। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্মম নির্দেশনার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। আন্দোলনকারীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়া এবং হেলিকপ্টার ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা নিজেই। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলের সামনে ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদের সঙ্গে শেখ হাসিনার সেই ফোন আলাপ প্রমাণ হিসেবে উপস্থাপন করে প্রসিকিউশন। ফরেনসিক ল্যাবে পরীক্ষিত এই অডিওটি
জুলাই আগস্ট গণহত্যার অন্যতম অকাট্য দলিল বলে দাবি করে প্রসিকিউশন। আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে গুলি এবং টিয়ারশেল নিক্ষেপের ঘটনা, আন্দোলন দমনের ওপর মহলের যে ঠান্ডা মাথার পরিকল্পনা ছিল, এই কথোপকথন তারই প্রমাণ বলে দাবি করেছে প্রসিকিউশন। জানিয়েছে, ফরেনসিক ল্যাবে এই কল রেকর্ডের সত্যতা শতভাগ নিশ্চিত হওয়ার পরই তা আদালতে দাখিল করা হয়েছে। জনাব ওবায়দুল কাদের সাহেব হাসান মাহমুদ তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী, উনার ফোনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথোপকথন করেন বেশ কয়েকবার। এর একটি কথোপকথনে দেখা যায় যে শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে নির্দেশ দিচ্ছেন, বলছেন যে ওরা আমাদের বাড়িঘর পুড়িয়েছে, এখন থেকে আমরা ওদের বাড়িঘর পুড়িয়ে দিব। এই বক্তব্যের সমর্থনে হাসান মাহমুদ বলছেন যে টিট ফর ট্যাট। এরপরে শেখ হাসিনা বলছেন যে তোমরা সকলে এখন যার যার এলাকায় চলে যাও, নেতাকর্মীদের নির্দেশ দিয়ে দাও, এখন থেকে ওদের বাড়িঘরে আগুন লাগাবে পাবলিক। সাকিব আল হাসান ভালো ক্রিকেটার হলেও তিনি নষ্ট, পচে যাওয়া মানুষ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন, শেখ হাসিনা ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়া মুখোমুখি করা হবে বলেও তিনি জানিয়েছেন। তিনি বলেন, সাকিব দেশে ফিরে তার বিরুদ্ধে থাকা মামলার মুখোমুখি হলে সরকার নিরাপত্তা দেবে। মনে করেন না সাকিব এয়ারপোর্টে নামলে লোকজন মব করে তার কিছু করে ফেলবে। তার মতে, সাকিবের প্রত্যেকটা কথা আসলে এই সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা। শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি জানান, দেশে ফিরলে তিনি পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন। হাসিনার মতো একটি মাফিয়া রেজিম এই দেশে আর ভবিষ্যতে হতে দেওয়া হবে না বলেও তিনি জানিয়েছেন। ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের প্রধান পরাগ জৈনের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা। ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট, পচে যাওয়া মানুষ। যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনও অ্যালাইন্ড থাকেন, সেই 5 তারিখে তো তার বক্তব্য এসছে। সো ডোন্ট কেয়ার উনি কত নামি, কত সুনাম তার আছে, এসব ফালতু কথা উনি বলেন আসলে সরকারকে কিছুটা চাপে ফেলার জন্য। রয়ের যিনি এসছেন, প্রধান এসছেন, এটা নিয়ে প্রচুর স্পেকুলেশন দেখছি। তিনি চায়না থেকে ঢাকায় এসছেন, সো এটা তার এক ধরনের সফর এবং আমাদের যে কাউন্টার পার্ট আছে তার সাথে বসবেন। এটা নিয়ে মনে হয় না সরকার যদি মনে করে সেই সফরের পর সেখানে কোনো একটা স্টেটমেন্ট সরকারের দিক থেকে হয়তো দেয়া হবে, কিন্তু এটা নিয়ে স্পেকুলেশনের কিছু নেই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে কেউ আদিবাসী নয়, অধিবাসী। সবার পরিচয় বাংলাদেশি। পাহাড়ের সমস্যাকে ভিনদেশি ষড়যন্ত্র বলে তিনি মন্তব্য করেন। আর বাংলাদেশের বাস্তবতায় আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এদিকে ক্ষুদ্র জাতিসত্তা শব্দটিতেও মনস্তাত্ত্বিক বিরোধের কারণ দেখছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। রাজধানীতে এক আলোচনা উঠে আসে এ সকল কথা। রিপোর্ট করছেন ওমর ফারুক। বাংলাদেশের জন্য আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সিএইচটি রিসার্চ ফাউন্ডেশন। মঙ্গলবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে এই আয়োজনে অংশ নেন সরকারের একাধিক মন্ত্রী, রাজনীতিবিদ সহ বিশিষ্টজনেরা। আলোচনায় বক্তারা বলেন, পাহাড়ের সমতলে যারা বসবাস করছে তাদের ধর্মীয় সহ নানা বৈচিত্র্য ও বৈশিষ্ট্য থাকতে পারে, তবে সবার পরিচয় বাংলাদেশি। জমি থাকতে হলে আপনি জমি কেনার পারমিশন পাবেন না বাঙালি হলে, যদি না তাদের হেডম্যানরা আপনাকে পারমিশন না দেয়। আদিবাসী বলার যে প্রবণতা, আবার আদিম মানুষ হিসাবে যে তুচ্ছ করা, তার যে সফল সুন্দর সমাপ্তি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেখানে আমরা কিভাবে একটা সহাবস্থান এবং একসাথে থাকতে পারি ইনক্লুসিভিটির সাথে, সেটা নিয়ে আলোচনা হতে। আমরা আদিবাসী, উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী এই ভেদাভেদগুলোকে একপাশে রেখে আমরা বরং সবাইকে জাতি বলে সম্বোধন করতে চাই। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এই সংকট বা সমস্যার সমাধান অনেক আগেই দিয়ে গেছেন। যে জাতীয়তাবাদের ছাতার নিচে তিনি সমগ্র বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন। কারণ আমরা বিভাজন চাই না, আমরা চাই যে সবাই আমরা বাংলাদেশী। ক্ষুদ্র জাতিসত্তা শব্দে মনস্তাত্ত্বিক বিরোধ তৈরি হচ্ছে বলে মত সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের। একটা দেশে বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠী থাকতে পারে, সমস্ত জাতি গোষ্ঠী মিলে যে একক একটা সত্তা তৈরি হয়, সেটাকে আমরা একটা জাতীয়তাবাদী সত্তা বলছি। সেই জাতীয়তাবাদী
সত্তাটাকে ধারণ করার একটা মানে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, নানা বৈচিত্র্যময় যে জাতিগোষ্ঠী তাদের মধ্যে যে ঐক্য তৈরি করা, সেটা হচ্ছে রাষ্ট্রের কাজ। আদিবাসী প্রসঙ্গ তুলে ন্যারেটিভ ব্যাটল তৈরি হচ্ছে বলে মনে করেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। যে কোনো পাতানো ফাঁদে পা দিয়ে এই শব্দটিকে আমরা আবার জনপ্রিয় করে তুলছি কিনা, যা প্রায়শই অপ্রাসঙ্গিক। যেখানে অভিবাসীরা আদিবাসীদেরকে তাড়িয়ে অভিবাসী রাষ্ট্র তৈরি করেছেন, সেখানে আদিবাসীদের একটা ক্ষোভ বিক্ষোভ আছে এবং সেই সকল পাপ মোচন করার জন্য অভিবাসী রাষ্ট্রের অনেক সভ্য উদ্যোগ আমরা খেয়াল করছি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, এদেশে কেউ আদিবাসী নয়, সবাই বাংলাদেশের অধিবাসী। দেশের সব নাগরিকদের পরিচয় বাংলাদেশী। আমরা সবাই আদিবাসী না হয়ে যদি অধিবাসী হই বাংলাদেশের, তাহলে এখানে সমাধান। আসলে যে বিভেদগুলো সৃষ্টি হয়েছে, সেই বিভেদগুলোর সৃষ্টির পিছনে কিছু ভিনদেশী উস্কানি এক সময় ছিল। এই সমস্যা শুধু একজনের ভাষণের প্রেক্ষিতে হয় নাই, এবং এখনো সেই অঞ্চলে যে বিভিন্ন ষড়যন্ত্র চালু নেই, সেটা কেউ হলফ করে বলতে পারবে না। এবং সেই সীমানা আমাদের পূর্ব দিকে, বাংলাদেশের ভূখণ্ডের পূর্ব দিকেও আরো সম্প্রসারিত হয়েছে। সেটা বিভিন্ন আন্তর্জাতিক মহল তাদের বিভিন্ন স্বার্থে তারা সেই পরিকল্পনাগুলো করছে। ধর্ম, ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্মান জানিয়ে জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান উঠে আসে আলোচনায়। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। কোনো বিশেষ গ্রুপকে সুবিধা দিতে জ্বালানি তেলের বিপণন বেসরকারি খাতে দেওয়া হচ্ছে না, আইন অনুযায়ী হচ্ছে, জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আর প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, বিদ্যুৎ ও জ্বালানি চাহিদার তুলনায় বড় ধরনের ঘাটতি সৃষ্টি হয়েছে, যা তাৎক্ষণিক সমাধানের কোনো ব্যবস্থা নেই। রিপোর্ট করছেন রুকনুজ্জামান। মঙ্গলবার রাজধানীর ঢাকা ক্লাবে জ্বালানি সংকট ও সমাধানের উপায় শীর্ষক এক আলোচনা সভায় দেশের বিদ্যুৎ ও জ্বালানি চাহিদার বিপরীতে তীব্র সরবরাহ ঘাটতি নিয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন বিশেষজ্ঞরা। এটা দুইটা জিনিস আছে এলপিজি। একটা হলো এটা একটা গ্যাসের ডিমান্ড চাপ কমায়, আরেকটা হচ্ছে ইট ইজ কেটার্ড বাই দ্য প্রাইভেট সেক্টর। সো গভর্নমেন্টের উপরে চাপ পড়ে না, গভর্নমেন্টের একটা দায়িত্ব আছে যে প্রাইস সাপ্লাই এগুলো ঠিক থাকে। সংকট নিরসনে আশু কোনো সমাধান নেই বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। কিন্তু আজকে যারা বিশেষজ্ঞ, যারা রাজনীতিবিদ নন, রাজনৈতিক কর্মী নন, কিংবা ধানের শীষ প্রতীকে জয়লাভ করে সরকারে বসেননি, সেই মানুষগুলো একটি জিনিস স্পষ্ট করেছেন, এই সমস্যার আসলে তাৎক্ষণিক কোনো সমাধান নেই। জ্বালানি তেলের বিপণন বেসরকারি কোম্পানির হাতে সম্প্রসারণের বিতর্ক নিয়েও সরকারের অবস্থান জানান বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আমরা তেলের ব্যবসাটা প্রাইভেটে দিয়ে দিই, আমরা তো আছি, আর যারা প্রাইভেট আছে, কারণ আমরা তো অলরেডি প্রাইভেট থেকে আমরা তেল কিনি, যদি ওইটা হইতে পারে তা আমরা সব ওদেরকেও দিয়ে দিলে কেন? থাকুক দেশে দুটো পেট্রোল পাম্প থাকুক, একটা পদ্মা মেঘনা যমুনা থাকুক, একটা বেসরকারি থাকুক। যখন জেনারেল আইন তৈরি হবে, তখন তো একটা কোম্পানি তৈরি হবে না, সবার জন্য তৈরি হবে। হয়ে গেল যে একটা নির্দিষ্ট কোম্পানিকে দেওয়ার জন্য আমরা এটা করছি। এমনকি আপনার দেখলাম একজন বলছে, আমি অলরেডি 2 লক্ষ কোটি টাকা আমার পকেটে চলে আসছে। সরকার বেসরকারি বিনিয়োগে সৌর বিদ্যুৎ উৎপাদনের কথা ভাবছে বলেও জানান বিদ্যুৎ মন্ত্রী। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। জ্বালানি খাতকে ফ্যাসিবাদ মুক্ত এবং সিন্ডিকেটের নিয়ন্ত্রণ থেকে বের করে আনতে সরকার দক্ষতার সঙ্গে সঠিক নীতিমালা প্রণয়ন করেছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আগামী সংসদে এসব নীতিমালা উপস্থাপন করা হবে বলে তিনি জানান। মুন্সিগঞ্জের শ্রীনগরে স্যার জগদীশ জেএসসি বোস ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ এবং বিক্রমপুর ভুইয়া মেডিকেল কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইশরাক। বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে দেশে বিদ্যুৎ নিয়ে ভোগান্তির সৃষ্টি হয়েছে।
ইশরাক হোসেন বলেন, যারা অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তারাই এখন নিজেদের আন্দোলনের অংশ হিসেবে দাবি করছেন, এমন বক্তব্য হাস্যকর। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা বিএনপি সভাপতি শহীদুল ইসলাম, ছিলেন মুন্সিগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা সহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। বিগত ১৩ দশকের ফ্যাসিবাদ বিরোধী শাসনামলে বাংলাদেশের জ্বালানি খাতকে সম্পূর্ণরূপে একটা মাফিয়া তন্ত্র কয়েকটি সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং এই সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশের লক্ষ হাজার কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে। ফ্যাসিবাদী আমলে যে মাফিয়া তন্ত্রকে আইন করা হয়েছিল, সেই মাফিয়া তন্ত্রের হাসিনার যে জ্বালানি নীতিমালা, সেই নীতিমালার আজকে ফলাফল আমরা ভোগ করছি। সাভারে দক্ষিণ শ্যামপুর এলাকায় 4 তলায় একটি ভবন তল্লাশি চালিয়ে একজনকে আটক করেছে সিটিটিসি এবং সাভার মডেল থানা পুলিশ। আটককৃতের নাম আরিফ হোসেন। মঙ্গলবার রাতে সাভারের তেঁতুলছড়া ইউনিয়নের শ্যামপুরের আব্দুল জলিলের বাড়ি থেকে আটক করা হয় আরিফকে। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট সিটিটিসি তাকে আটক করে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি ককটেল, বোমা তৈরির উপকরণ উদ্ধার করেছে সিটিটিসির অভিযানকারী দল। এ প্রসঙ্গে সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন, আরিফ নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জেএমবি সদস্য। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় কাউন্টার টেররিজম ইউনিট সিটিটিসি সদস্যরা বাড়িটিকে ঘিরে ফেলে। তাদের সঙ্গে বোম ডিসপোজাল ইউনিট এবং স্থানীয় থানা পুলিশের সঙ্গে ছিল। এ সময় মাইকিং করে ওই বাড়ির আশেপাশে থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিধান এনটিআরসির কাছ থেকে ম্যানেজিং কমিটিতে নেওয়ার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত করা হয়নি। তাই এই ইস্যুতে বিশ্ববিদ্যালয়গুলোর আন্দোলন উস্কানিমূলক। শিক্ষার্থীরা প্রকৃত ঘটনা না জেনে আন্দোলনে নেমে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। মঙ্গলবার সকালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বার্ক মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। তিনি জানান, ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও শিক্ষার্থীরা যথাযথ দক্ষ হয়ে উঠছে না উল্লেখ করে নতুন কোনো বিশ্ববিদ্যালয় অনুমোদনের দিকে না গিয়ে বর্তমান বিশ্ববিদ্যালয়গুলোকে মানসম্মত করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও মন্ত্রী জানান। এছাড়া বিভিন্ন ইস্যুতে মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের সংস্কার কাজ পিছিয়ে যাচ্ছে বলেও জানান আ.ন.ম এহসানুল হক মিলন। আউটসোর্সিং কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, ন্যায্য বেতন ভাতা এবং কর্মসংস্থানের নিরাপত্তার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সেমিনার হয়েছে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন পাবনা 5 আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা 3 আসনের সংসদ সদস্য ডক্টর রফিকুল ইসলাম হিলালি উপস্থিত ছিলেন। প্রধান আলোচক ছিলেন সাবেক শ্রম সংস্কার কমিশনের সদস্য সৈয়দ সুলতান উদ্দিন আহমদ। সেমিনারে বক্তারা বলেন, সরকারি, রাষ্ট্রায়ত্ত এবং স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কর্মরত আউটসোর্সিং কর্মচারীরা অভিজ্ঞতা এবং দক্ষতা থাকা সত্ত্বেও চাকরির স্থায়ী নিরাপত্তা থেকে বঞ্চিত। ঠিকাদারি প্রতিষ্ঠান পরিবর্তনের কারণে তাদের চাকরি হারানোর ঝুঁকিও রয়েছে। সেমিনারে আউটসোর্সিং কর্মচারীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে এমপিদের ভোটের সুযোগ নেই। স্পিকারের সঙ্গে বৈঠক শেষে চিফ হুইপ, অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি বিরোধী দলের। নরেন্দ্র মোদীর সঙ্গে ত্রিবেদীর বৈঠক, দ্বিপক্ষীয় সফর এবং বিমস্টেক প্রধান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, জানিয়েছেন জয় সাওয়াল। বিদেশি বিনিয়োগকারীদের সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী। ফ্রিল্যান্সারদের আয় সহজে দেশে আনতে ভিসা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা। আন্দোলনকারীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান পোড়ানোর নির্দেশ ছিল শেখ হাসিনার। দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক সুবিধা পাবেন, জানিয়েছেন ডাক্তার জাহিদ। সাভারে ভবনে সিটিটিসির অভিযান, কয়েকটি ককটেল উদ্ধার, একজন আটক, নিষিদ্ধ জেএমবি সদস্য বলছে পুলিশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সবাইকে ধন্যবাদ।
Thank you.